নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2013 সালে মুক্তিপ্রাপ্ত কানাডা মুভি 6-5 = 2 এর ভয়ঙ্কর কাহিনীটি। প্রথমে এই মুভি ছোট পর্দায় চললেও অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করায় মুভিটি কর্ণাটকের প্রায় সকল ছোট বড় থিয়েটারে জায়গা করে নেয়। এই মুভির ডাইরেক্টর দর্শকদেরকে দেখাতে চেয়েছিলেন এটা কোনো মুভি নয়, বরং এটা রিয়েল র ফুটেজ, যেখানে রমেশ নামে একজন ব্যক্তি তার নিজের ক্যামেরায় সম্পূর্ণ দৃশ্যটি রেকর্ডিং করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি আর বেঁচে নেই। আসলে এই মুভির দৃশ্য কোনোভাবেই রিয়েল ফুটেজ নয়, বরং এটাকে বলা হয় ফাউন্ড ফুটেজ। এর মানে এখানে মুভির দৃশ্যকে একটা ক্যামেরায় রেকর্ডিং দৃশ্য হিসাবে দেখানো হয়। এই মুভির প্রতিটা দৃশ্যকে সকল অ্যাক্টররা রিয়েল টাইমে একটা ক্যামেরায় শ্যুট করেছিল, যাতে মুভিটা রিয়েল মনে হয়। 1999 সালে দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট নামে একটা হলিউড মুভি রিলিজ হয়। সেই মুভিও ফাউন্ড ফুটেজ টাইপেরই ছিল, যেখানে দর্শকদেরকে দেখানো হয়েছিল যে সেটা মুভি নয়, বরং একটা রিয়েল র ফুটেজ ও সত্য একটা ঘটনা। 6-5 = 2 মুভিটি ইন্সপিরেশন দ্য ব্লেয়ার উইচ প্রজেক্টই ছিল। এবারে আপনাদেরকে বলে দিই এই মুভির কাহিনী পুরো কাল্পনিক। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। 23 অক্টোবর 2010 6 জন বন্ধুর একটা গ্রুপ সিদ্ধার্থ, ভানু জয়রাজ, হর্ষলুল্লাহ, রাজা, সুহানা ও প্রিয়া ট্রেকিং করতে ওয়েস্টার্ন ঘাট জঙ্গলে যায়। কিন্তু তাদের মধ্যে শুধু রাজ একাই জীবিত অবস্থায় ফিরে আসে। 9 দিন পর সেই জঙ্গল থেকে শুধুমাত্র সিদ্ধার্থের ক্যামেরাটাই খুঁজে পাওয়া যায়। এরপর মার্স ইন প্রোডাকশন টিম জঙ্গল থেকে একলা ফিরে আসা রাজের ইন্টারভিউ নেয়, যেখানে রাজ বলে ওয়েস্টার্ন ঘাট জঙ্গল থেকে সে ফিরে আসলেও অদ্ভুত কিছু ঘটনা তাকে এখনো তাড়া করে চলেছে। যেমন তাদের মোবাইলের দোকানে বড়সড় ক্ষতি হয়ে যাওয়া, পিতার অসুস্থতা ইত্যাদি। বর্তমানে গ্রামের এক পুরোহিত মশাইয়ের পরামর্শে বাড়িতে পুজো পাঠ করিয়ে গলায় তাবিজ ধারণ করে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ইন্টারভিউর শেষে মার্কস ইন প্রোডাকশন জানায় তারা রাজের ইন্টারভিউ ও সিদ্ধার্থের ক্যামেরায় পাওয়া রিয়েল ফুটেজগুলোকে একটু এডিট করে থিয়েটারে পাবলিশ করতে চায়। রাজ অনুমতি দিলে এই কাহিনী জনসম্মুখে উঠে আসে। এই ঘটনার কথা 30 অক্টোবর 2010 সালে কিছু নিউজ পেপারেও ছাপা হয়েছিল। 22 অক্টোবর 2010 6 জন বন্ধু ওয়েস্টার্ন ঘাট জঙ্গলে যাওয়ার জন্য ট্রেকিং প্ল্যান করেছিল, যে কারণে সিদ্ধার্থ, ভানু জয়রাজ ও হর্ষলুল্লার সাথে একটা গ্রামে পৌঁছে যায়, যেখানে রাজের সঙ্গে তাদের দেখা হয়। পরের দিন 23 অক্টোবর সুহানা ও প্রিয়াও তাদের গ্রুপে যোগদান করে এবং তারা 6 জন মিলে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গল সংলগ্ন একটা পাহাড়ের উপর অবস্থিত গেস্ট হাউসে রাতটুকু কাটানোর জন্য তারা আশ্রয় নেয়। তৃতীয় দিন মানে 24 অক্টোবর তারা ফরেস্ট ডিপার্টমেন্টের চেকিং পোস্টে নিজেদের নাম এন্ট্রি করে জঙ্গলের পথ ধরে। যাওয়ার পূর্বে গেস্ট হাউসের ম্যানেজার তাদেরকে কয়েকটা বিষয়ে সতর্ক করে দিয়ে বলে, জঙ্গলের পথে যেখানেই জলের সন্ধান মিলবে সেখান থেকেই জল সংগ্রহ করে নিতে হবে, না হলে পথে জলের অভাব দেখা দিতে পারে। পাহাড়ের উপরে আগুন জ্বালানো যাবে না, পাহাড়ি পথে সাবধানে এগোতে হবে আর সাবধানে ফিরে আসতে হবে। সিদ্ধার্থ একটা লাল ঝান্ডা নিজের সঙ্গে রেখেছিল, যাতে তারা পাহাড়ের টপে পৌঁছালে সেটাকে ওই স্থানে পুঁতে রেখে তাদের মিশন কমপ্লিট করতে পারে। সকলে মিলে আনন্দে যাত্রা শুরু করলে সিদ্ধার্থ ট্রেকিং এর প্রতিটা মুহূর্তকে রেকর্ডিং করতে থাকে তার ক্যামেরায়, কারণ তার স্বপ্ন ছিল বড় একজন ক্যামেরাম্যান হওয়ার। কয়েক ঘন্টা পাহাড়ি জঙ্গল পথে হাঁটার পর লুল্লা পাহাড়ের উঁচুতে উঠতে চায় না জানালে নিজেদের মধ্যে বচসা শুরু হয়। লুল্লা রাগ দেখাতে সিদ্ধার্থের আনা ঝান্ডাটা ছুঁড়ে ফেলে দেয়। সিদ্ধার্থ ঝান্ডা খুঁজতে গেলে তার খুঁজে পাওয়া যায় না। এরপর তারা জঙ্গলের মধ্যে একটা পাহাড়ে ঘেরা সুন্দর জায়গা খুঁজে পায়, যেখানে কিছুটা দূরেই ঝর্ণার জলের শব্দ ভেসে আসছিল। ঝর্ণার জলে স্নান খাওয়া শেষ করে তারা আবার হাঁটতে শুরু করে। পথে যেখানেই জলের দেখা মেলে সেখানেই তারা নিজেদের বোতল ভর্তি করে নেয়। সন্ধ্যের কিছুটা পূর্বে তারা সকলে মিলে জঙ্গলের মধ্যে একটা গাছের নিচের অংশকে বেছে নেয় ক্যাম্প করবে বলে। সিদ্ধার্থ
ক্যামেরা হাতে চারিধারটা রেকর্ডিং করতে গিয়ে একটা অদ্ভুত গাছকে জঙ্গলের এক অংশে দাঁড়িয়ে থাকতে দেখে। গাছের সামনে পৌঁছালে দেখা যায় পাতাহীন ন্যাড়া গাছের ডালপালা জুড়ে ঝুলে আছে অসংখ্য মরার মাথা ও ভুডু ডলস। সিদ্ধার্থ গাছের চারিপাশটা ভালো করে ঘুরে দেখে একটা মরার মাথা নিজের সঙ্গে রেখে নেয়। এটা ভেবে যে তারা পাহাড়ের টপে পৌঁছালে সেই মরার মাথাটাকে ঝান্ডার বদলে সেখানে রেখে আসবে। এরপর সন্ধ্যের সময় রান্নার উনুন বানাতে একটা ভারী পাথরকে টেনে আনতে থাকে রাজ। সিদ্ধার্থ তাকে হেল্প করতে হাতের ক্যামেরাটা মাটিতে নামিয়ে রেখে এগিয়ে যায়। সেই মুহূর্তে ক্যামেরায় রেকর্ডিং হয়ে চলা ভিডিও দৃশ্য পজ হয়ে যায়, কিন্তু কারোর হেঁটে চলা ও অদ্ভুত কিছু শব্দ রেকর্ড হতে থাকে। শব্দ শুনে অনুভব করা যায় অদৃশ্য কোনো শক্তির উপস্থিতিকে। এরপর সিদ্ধার্থ ক্যামেরার সামনে ফিরে আসতেই রেকর্ড পূর্বের মতোই স্বাভাবিক হয়ে যায়। সিদ্ধার্থ রাজের সঙ্গে জল আনতে গেলে একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়ে সিদ্ধার্থ অনুভব করে কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছিল। বোতলে জল ভর্তি করার সময় হঠাৎ ক্যামেরার লাইট নিজে থেকেই অফ হয়ে যায়। শোনা যায় জোরে একটা শব্দ। এরপর তারা কোনো রকমে লাইট অন করলে সেখানে কাউকেই দেখতে পায় না। রাতে রান্নার পর তারা সেখানে পার্টি করে। পার্টি শেষ হলে ডিনারের সময় তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সেই সময় কথার মাঝে প্রিয়া ঈশ্বরের নাম নিলে জ্বলন্ত আগুনের শিখা তীব্র হয়ে জ্বলে ওঠে। এরপর তারা ক্যামেরা অন করেই রাতে শুয়ে পড়ে। মাঝরাতে কোনো কারণ ছাড়াই কাঁচের একটা বোতল ব্লাস্ট করে। ভোরের দিকে সিদ্ধার্থ ও ভানু জয়রাজের ঘুম ভাঙলে তারা ভাঙা কাঁচের বোতলকে পড়ে থাকতে দেখে মনে করে সেখানে কোনো জন্তু জানোয়ারের আগমন হয়েছিল। আশপাশটা ঘুরে দেখতে সিদ্ধার্থ সেই গাছটার সামনে গিয়ে পৌঁছায় আর দেখে গাছের একটা ডালে ঝুলে আছে নতুন একটা ভুডু ডল। সিদ্ধার্থ বুঝতে পারে না এই গভীর জঙ্গলের মধ্যে কে সেটাকে রেখে গেছে। চিন্তিত অবস্থায় ক্যামেরা মুভ করতেই দেখা যায় সেই ভুডু ডল আর গাছের ডালে ঝুলে নেই, বরং সেটাকে কেউ চোখের পলকে মাটিতে নামিয়ে রেখে গেছে। সেই মুহূর্তে কেউ সিদ্ধার্থের নাম ধরে ডেকে ওঠে। পরদিন মানে 25শে অক্টোবর ভোরে রাজের তেরে জ্বর আসায় তাকে ঔষধ দিয়ে বাকিরা সকলে তাকে বলে সে যেন ওখানেই বিশ্রাম করে। 10টার মধ্যেই তারা সকলে পিক পয়েন্ট থেকে ফিরে আসবে। এই কথা বলে বাকি 5 জনের গ্রুপ আবার ট্রেকিং শুরু করে। যাওয়ার পথে ভানু জয়রাজ গাছের একটা গুড়িতে চিহ্ন রেখে যায় যাতে তারা ওখানে ফিরে আসলে জায়গাটাকে চিনতে পারে। অনেকটা পথ হাঁটার পর তারা সকলে একটা জায়গায় বিশ্রাম করতে বসে পড়ে। অল্পক্ষণ বিশ্রাম নিয়ে সকলে এগোতে শুরু করলে সিদ্ধার্থ কাঁধের ব্যাগ ও জলের বোতলটাকে রেখে টয়লেট করতে যায়। সেই সময়টুকুর মধ্যে রানিং ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এক ভয়ঙ্কর দৃশ্য। চোখের পলকে জলের বোতলটা বাতাসের ধাক্কায় ছিটকে এসে ক্যামেরাটাকে স্ট্যান্ড থেকে মাটিতে ফেলে দেয়। এই দৃশ্য শুধু ক্যামেরায় রেকর্ড হয়, সিদ্ধার্থের নজরে পড়ে না। হাঁটতে হাঁটতে তারা এক সময় টপে পৌঁছে যায়। সিদ্ধার্থ মরার খুলিটাকে একটা লাঠির ডগায় রেখে সকলে একসাথে গ্রুপ ছবি তোলে। ছবি তোলা হলে খুলিটা পাহাড়ের নিচে পড়ে যায়। সকলে যখন খুলিটাকে দেখতে ব্যস্ত ছিল ঠিক সেই মুহূর্তে তাদের একেবারে পিছনে পড়ে থাকা সিদ্ধার্থের কাঁধের ব্যাগটাতে কোনো কারণ ছাড়াই আগুন লেগে যায়। পুড়ে যায় তাদের খাবারগুলো। এরপর তারা 5 জনে আবার ফেরার জন্য হাঁটা শুরু করে। তখন হঠাৎ জঙ্গলের মাঝে তারা রাজের মর্মভেদী আর্তনাদ শুনতে পায়। অনেকটা ছোটার পর তারা একটা খাদের কাছে গিয়ে পৌঁছায়। চিৎকার করে রাজের নাম ধরে সকলে ডাকাডাকি করতে লাগলে প্রিয়া বলে তারা যে শব্দকে শুনেই এখানে ছুটে এসেছে আসলে সেটা রাজের কণ্ঠস্বর নয়। জঙ্গলের মধ্যে পথ হারানোর জন্য কোনো শয়তানি শক্তি এই কাজ করেছে, কিন্তু কেউ প্রিয়ার কথাকে বিশ্বাস করতে চায় না। তখন ভানু জয়রাজ একটা স্টিলের কৌটোকে সকলের মাঝখানে রেখে অজ্ঞাত শক্তিকে চ্যালেঞ্জ করে বলে যদি সত্যই এমন কোনো শক্তি সেখানে থেকে থাকে তাহলে সে নিজের উপস্থিতির প্রমাণ দিতে সেই স্টিলের কৌটোটাকে ফেলে দেখাক। অল্প সময় পরে কৌটোটা অদ্ভুতভাবে ব্লাস্ট হয়ে যায়। সঙ্গে সঙ্গে সকলে নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। ছুটতে ছুটতে তারা জঙ্গলের মাঝে পথ হারিয়ে ফেলে। অপরদিকে রাজ সকলের ফিরে আসার অপেক্ষায় বসে থাকাকালীন সময়ে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। রাতে ওখানে থাকা নিরাপদ নয় ভেবে দুপুর 3টের পর সে সিদ্ধান্ত নেয় যে ফিরে যাবে। এরপর সে পাহাড়ি রাস্তা ধরে ফরেস্ট গার্ডের কাছে পৌঁছে যায় এবং তাদেরকে সবকিছু জানালে পরদিন ফরেস্ট গার্ডরা বাকিদেরকে খোঁজা শুরু করে।
অপরদিকে বাকিরা তখন পথ খুঁজে না পেয়ে রাত কাটানোর জন্য একটা গাছের নিচে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে কেউ সিদ্ধার্থের নাম ধরে ডাকাডাকি করলে সে সকলকে ঘুম থেকে জাগিয়ে দেয়। এরপর অদৃশ্য শক্তিটি সুহানার নাম ধরে ডেকে ওঠে, কিন্তু আশপাশে চোখে পড়ার মতো কাউকেই দেখা যায় না। সেই মুহূর্তে প্রিয়া বলে ওঠে কেউ যেন তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। সিদ্ধার্থ ক্যামেরার লাইট অফ করতেই কারোর হেঁটে চলার শব্দ শোনা যায়। লাইট অন করতেই সকলে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। জঙ্গলের অন্য একটা জায়গায় পৌঁছে তারা আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। রাত 2টোর পর কেউ সিদ্ধার্থের পিঠে আঘাত করে। পরে সকলে যখন সিদ্ধার্থের পরনের গেঞ্জি সরিয়ে দেখতে যায়, তখন তারা দেখে তার পিঠের মাঝখানে একটা ভয়ঙ্কর হাতের ছাপকে। পরদিন মানে 26শে অক্টোবর ভোরে তারা সকলে মিলে আবার হাঁটা শুরু করে। কিছু না খেয়ে একটানা হাঁটার কারণে প্রিয়া ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ভানু, জয়রাজ ও হর্ষলুল্লা জলের সন্ধানে ছুটে যায়। অল্প সময় পর ভানু ও লুল্লা চিৎকার করে ডেকে ওঠে। সিদ্ধার্থ ও সুহানা বিপদের আভাস পেয়ে সেদিকে ছুটে যায়। এদিকে তখন প্রিয়া একলা হয়ে যায়। সেই মুহূর্তে আমরা দেখতে পাই প্রিয়ার শরীর শূন্যে উঠতে থাকে ও হাওয়ায় ভেসে থাকে। কিছু সময় পর প্রিয়ার ভাসমান শরীরটা পুনরায় মাটিতে পড়ে যায়, আর সে তখনও অজ্ঞান অবস্থাতেই রয়ে যায়। 1 ঘন্টা পর প্রিয়ার জ্ঞান ফিরে এলে তারা আবার জঙ্গলের পথে হাঁটতে থাকে, কিন্তু তারা ঘুরে ফিরে আবার একই জায়গায় ফিরে আসে। লুল্লা সেই সময় রাস্তা খোঁজার জন্য একটা গাছের উপরে চড়ে বসে আর দেখতে পায় তাদের ফেলে আসা পথের ধারে সুন্দর পাহাড়টাকে, যে পাহাড়টাকে তারা আসার সময় দেখেছিল। এরপর তারা সেই পাহাড়ের দিকের পথ ধরে হাঁটা শুরু করে। একটু এগোতেই তারা জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজে পায় ও আনন্দে ফেটে পড়ে। সন্ধ্যের সময় সিদ্ধার্থ ও লুল্লা জল আনতে গেলে হঠাৎ করে লুল্লা একটা গাছের গুড়ির সাথে নিজের মুখ ঘষতে লাগে। যখন সে সিদ্ধার্থের দিকে ফিরে যায়, তখন দেখা যায় তার মুখটা ছড়ে গেছে এবং তাকে ভয়ঙ্কর দেখতে লাগছে। এরপর লুল্লা সেখান থেকে ছুটে পালিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। সিদ্ধার্থ পিছু নিলেও অল্প সময়ের মধ্যেই লুল্লা কোথায় যেন হারিয়ে যায়। সিদ্ধার্থ তখন বাকিদের কাছে ফিরে গিয়ে লুল্লার পালিয়ে যাওয়ার ঘটনাটা বলে। পথকষ্টে ক্লান্ত হয়ে পড়ায় সকলেই একটা সময় ঘুমিয়ে পড়ে। রাত 11টার পর সেই অদৃশ্য শক্তি সুহানার গলা চেপে ধরে, যে কারণে আমরা দেখি সুহানাকে কিছু অদ্ভুত আচরণ করতে। এমন সময় সেই অদৃশ্য শক্তি সুহানাকে মেরে ফেলতে জঙ্গলের মাঝে টেনে নিয়ে যায়। এরপর ঘুম ভাঙতেই সুহানাকে দেখতে না পেয়ে তারা সকলে মিলে খুঁজতে শুরু করে। জঙ্গলের মাঝে একটা জায়গায় সুহানার শরীরটাকে পড়ে থাকতে দেখে ভানু, জয়রাজ তাকে তুলে নিয়ে সকলে মিলে আবার হাঁটতে থাকে। লুল্লাকে ফেলে রেখে এগিয়ে যাওয়ার ইচ্ছা তাদের ছিল না, কিন্তু সেখানে থাকলে কেউ আর বাঁচবে না এটা ভেবেই তারা এগোতে থাকে। পথ চলার সময় ক্যামেরার লাইট অল্প সময়ের জন্য অফ হয়ে যায়। তারপর লাইট অন হতেই আমরা দেখি গাছের একটা ডালে লুল্লার লাশকে ঝুলে থাকতে। এই ব্যাপারটা ক্যামেরায় রেকর্ড হলেও সকলের দৃষ্টি এড়িয়ে যায়। কিছু দূর এগোতেই তারা সেই গাছের সামনে গিয়ে পৌঁছায়, যে গাছে তারা চিহ্ন করে রেখে গিয়েছিল। এই কারণে খুব সহজেই তারা তাদের পূর্বে রেখে যাওয়া ক্যাম্পের স্থানটাকে খুঁজে পায়। প্রিয়া বলে তাদের উচিত হবে সামনের দিকে এগিয়ে যাওয়া। সিদ্ধার্থ উত্তরে বলে অন্ধকার পথে না হেঁটে তাদেরকে অপেক্ষা করা উচিত ভোর হওয়ার জন্য, আর ওই সিদ্ধান্তই ছিল তাদের কাছে সবচেয়ে বড় ভুল। রাত 3টের পর সিদ্ধার্থ অসুস্থ হয়ে পড়ে। জল পিপাসায় বুক শুকিয়ে যায়, কিন্তু কোনো বোতলে জল না থাকায় প্রিয়া সিদ্ধার্থকে সঙ্গে করে ঝর্ণায় জল আনতে যায়। এদিকে তখন সুহানা হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে থাকে। একটা বড় পাথর খণ্ডকে কুড়িয়ে এনে ভানু, জয়রাজের মুখ লক্ষ্য করে ফেলে দেয়। সেই মুহূর্তেই ভানু মারা যায়। এরপর সুহানা একটা ধারালো ছুরি হাতে ক্যামেরার সামনে হাঁটু মুড়ে বসে নিজের গলা কেটে আত্মহত্যা করে। তখনই সিদ্ধার্থ প্রিয়াকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। আমরা বুঝতে পারি প্রিয়াও আর বেঁচে নেই। অল্প সময় পর আবার কেউ সিদ্ধার্থের নাম ধরে ডেকে ওঠে, আর তখনই এক ভয়ঙ্কর মূর্তিকে এগিয়ে আসতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই মূর্তি সিদ্ধার্থকে মেরে ফেলে আর তার মুন্ডুহীন শরীরটাকে টেনে নিয়ে যেতে দেখা যায়। 28শে অক্টোবর 2010-এ ভানু, জয়রাজ ও সুহানার মৃতদেহকে খুঁজে পাওয়া যায়। অনেক সন্ধানের পরেও হর্ষ, লুল্লা ও সিদ্ধার্থের মৃতদেহকে খুঁজে পাওয়া যায় না, আর প্রিয়া হারিয়ে গেছে এমনটাই ঘোষণা করে দেওয়া হয়। এই ট্র্যাকিংয়ে
শুধু রাজ একাই ফিরে আসে ও সন্ধান চলাকালীন সময় খুঁজে পাওয়া যায় সিদ্ধার্থের ক্যামেরাটাকে। ওই ঘটনার পর থেকে ওয়েস্টার্ন ঘাট জঙ্গলে ট্র্যাকিং করা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় আর কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এবারে আমি বলবো কেন মুভির নাম 6-5 = 2 রাখা হয়েছে। কারণ 6 জনের টিম ট্র্যাকিং করতে গিয়েছিল, কিন্তু সেখানে পৌঁছে 5 জন মারা যায়। এই কারণে 6-5। কিন্তু ওখান থেকে একটা নয়, 2টো জিনিস ফিরে এসেছিল। একজন ছিল রাজ, যে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছিল, আর দ্বিতীয়টি হলো সিদ্ধার্থের ক্যামেরা, যার ফুটেজ থিয়েটারে দেখানো হয়েছিল। এই কারণে মুভির নাম 6-5 = 2। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য